এর আগে আমরা দেখিয়েছিলাম চতুর্থ অধ্যায়, এবারে আমরা দেখাবো পঞ্চম অধ্যায়। তাহলে প্রথম প্রশ্ন দেখো, ঘর্ষণ কোণের ট্যানজেন্ট স্থিতি ঘর্ষণ গুণাঙ্কের সমান এবং ঘর্ষণ কোণ ও স্থিত কোণের মধ্যে সম্পর্ক। দুটো প্রশ্নই সেম। তাহলে প্রথমে আমরা একটা চিত্র আঁকি। এখানে এই একটা তল রয়েছে, ও এক্স আনত তল, এটা ওয়াই। এই তলের উপরে এ একটা ব্লক রাখা আছে, ঠিক আছে। তাহলে কিছু জিনিস আগে আমরা জেনে নেই। স্থিত ঘর্ষণ বল মানে কি? পরস্পরের সংস্পর্শে থাকা, যেমন এই তলের সংস্পর্শে রয়েছে এ ব্লক, পরস্পরের সংস্পর্শে থাকা দুটি স্থির বস্তুর একটিকে, মনে করো এ ব্লকটাকে এইটার উপর দিয়ে গতিশীল করার চেষ্টা করলে গতি উৎপন্ন না হওয়া পর্যন্ত যে বল কাজ করে তাকে বলা হয় স্থিত ঘর্ষণ বল। মানে এইটার উপর দিয়ে চালনা করলে যতক্ষণ না পর্যন্ত এই বস্তুটা এটার উপর দিয়ে চলতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত যে বল ক্রিয়া করবে সেটা হচ্ছে স্থিত ঘর্ষণ বল। আর গতীয় ঘর্ষণ বল মানে কি? যখন বস্তুটা একে অপরের উপর দিয়ে চলতে শুরু করবে, একটা বস্তু যখন অন্য বস্তুর উপর দিয়ে চলতে থাকবে তখন যে বল উৎপন্ন হবে এই যে স্পর্শতলে দুইটা যেখানে মিলিত হয়েছে সেই মিলিত বিন্দুতে যে বল উৎপন্ন হবে সেটাকে বলা হবে গতীয় ঘর্ষণ বল, ঠিক আছে। আর সীমাস্থ স্থিত ঘর্ষণ বল মানে কি? মানে স্থিত ঘর্ষণ বলের সর্বোচ্চ মানকে সীমাস্থ স্থিত ঘর্ষণ বল বলে। মানে হচ্ছে তোমার এই বস্তুটাকে বল প্রয়োগ করলে তখন বল প্রয়োগ করার পর সর্বোচ্চ যে সীমা পর্যন্ত বস্তুটা গতিশীল হবে না, মানে বস্তুটা গতিশীল হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে স্থিত ঘর্ষণ বল ক্রিয়া করবে সেটাকে বলা হবে সীমাস্থ স্থিত ঘর্ষণ বল। তাহলে এবারে আমরা দেখি চিত্রে এ ব্লকটি ওএক্স আনত তলের উপরে বসানো রয়েছে। ব্লকের ওজন ডব্লু এবং ঘর্ষণ বল এফএস। ব্লকের ওজন ডব্লু সোজা নিচের দিকে ক্রিয়া করে এবং ঘর্ষণ বল হচ্ছে এফএস, ওকে। আর এখানে অভিলম্ব প্রতিক্রিয়া হচ্ছে আর, ওকে, অভিলম্ব প্রতিক্রিয়া আর। আর এই কোণটা হচ্ছে থিটা, এখানে আন্তি কোণ থিটা। তো ও এক্স তলের এই তলটার আন্তি বাড়তে বাড়তে, মনে করো তলটা এখানে ছিল, আস্তে আস্তে এই কোণের সাথে মিশতে মিশতে এই নিচের দিকে আস্তে আস্তে যখন কোণের মানটা থিটা হয়েছে তখন বস্তুটা চলা শুরু করেছে, বস্তুটা গতিশীল হয়েছে। এই সীমান্তিক অবস্থায় আমরা লিখতে পারি, কি লিখতে পারি দেখো, আর সমান সমান ডব্লু কস থিটা, ওকে, এবং এফএস সমান সমান ডব্লু সাইন থিটা। এইটা আমরা কিভাবে লিখতে পারি সেটা আমি চতুর্থ অধ্যায়ের যে প্যারাবোলার সমীকরণ বের করেছিলাম, প্যারাসের গতি একটি প্যারাবোলা, সেই সমীকরণটা প্রমাণ করে দেখিয়েছিলাম। সেখানে আমি এটা দেখিয়েছি যে কোনো বলকে যদি দুইটা উপাংশে বিভক্ত করো সেক্ষেত্রে তুমি উপাংশের মানটা কি লিখতে পারো, সমীকরণটা কি লিখতে পারো। তো তোমরা যারা ওই প্যারাবোলার প্রশ্নটা দেখোনি, প্যারাসের গতিপথ একটি প্যারাবোলা, ওই প্রশ্নটা যারা দেখোনি তারা অবভিয়াসলি দেখে নেবে, তাহলে বুঝতে পারবে আর সমান সমান ডব্লু কস থিটা কীভাবে হলো, ঠিক আছে। এটা হচ্ছে ভেক্টর বিভাজন। দুইটা উপাংশে আমি এই যে ঘর্ষণ বলটা রয়েছে সেই বলটাকে দুইটা উপাংশে ভাগ করে দিয়েছি, একটা দিয়েছি আর বরাবর আর একটা দিয়েছি এফএস বরাবর, ঠিক আছে। এবারে ঘর্ষণাঙ্ক বা ঘর্ষণ গুণাঙ্ক। তো ঘর্ষণাঙ্ক বা ঘর্ষণ গুণাঙ্কের সূত্র কি সেটা আগে আমাদের জানতে হবে। ঘর্ষণ গুণাঙ্কের সূত্র হচ্ছে সীমাস্থ স্থিত ঘর্ষণ বলের মান, সীমাস্থ স্থিত ঘর্ষণ বলের মান মানে এটা, এবং অবিলম্ব প্রতিক্রিয়া মানে এটা আর এর মান, এদের অনুপাতকে স্থিত ঘর্ষণ গুণাঙ্ক বলে। সীমাস্থ স্থিত ঘর্ষণ আর অবিলম্ব প্রতিক্রিয়া এদের অনুপাত হচ্ছে ঘর্ষণাঙ্ক বা ঘর্ষণ গুণাঙ্ক। সীমাস্থ ঘর্ষণ মান এবং অবিলম্ব প্রতিক্রিয়া এই দুইটার অনুপাত হচ্ছে ঘর্ষণাঙ্ক বা ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে লিখি আমরা আর বাই না এফএস বাই আর, যেহেতু এইটা আগে হবে, এফএস বাই আর। আর এফএস এর মান লিখতে পারি কত আমরা, ডব্লু সাইন থিটা, আর এর মান লিখতে পারি আমরা কত, ডব্লু কস থিটা। তাহলে ডব্লু কাটা যাবে, সাইন বাই কস মানে কি টেন থিটা, ওকে। এবারে দেখো নিশ্চল কোণ মানে কি? আনত তলের উপর রক্ষিত বস্তু যে নতিকোণের জন্য নিচের দিকে গতিশীল হবার উপক্রম হয় তাকে বলা হয় নিশ্চল কোণ। মনে করি নিশ্চল কোণ এই চিত্রে যে কোণের জন্য
স্থির বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হয়, যে নতি কোণের জন্য স্থির বস্তুটা গতিশীল হওয়ার উপক্রম হয় তাকে বলা হয় নিশ্চল কোণ। মনে করি এই চিত্রে নিশ্চল কোণ হচ্ছে নিশ্চল কোণ হচ্ছে আলফা। তাহলে নিশ্চল কোণ যদি আলফা হয় তাহলে আর সমান সমান কি হবে? ডব্লিউ কজ আলফা, ডব্লিউ কজ থিটা না সরি, এখানে হবে আলফা। আর এফএস সমান সমান কি হবে? ডব্লিউ সাইন আলফা। ওকে। আর ঘর্ষণাঙ্ক, ঘর্ষণাঙ্ককে আমরা প্রকাশ করি মিউ এস দ্বারা, এটা হবে মিউ এস। ওকে, তাহলে এখানে ঘর্ষণাঙ্ক কী হবে দেখো, মিউ এস সমান সমান এফএস বাই আর, এখানে এফএস এর মান কত? ডব্লিউ সাইন আলফা, আর আর এর মান কত? ডব্লিউ কজ আলফা। ডব্লিউ ডব্লিউ কাটাকাটি যাবে, তাহলে কি হবে? সাইন বাই কজ মানে কি? ট্যান, আর কোণ রয়েছে আলফা। অতএব মিউ এস সমান সমান কি হয়েছে? ট্যান আলফা। আর এখানে মিউ এস সমান সমান কি পেয়েছি? ট্যান থিটা। তাহলে দুইটাকে দুইটা সমীকরণ নং দাও। অতএব 1 ও 2 নং হতে পাই কি পাই? ট্যান থিটা ইজ ইকুয়াল ট্যান আলফা। ওকে, ট্যান ট্যান বাদ যাবে, তাহলে থাকবে কি? অতএব থিটা ইজ ইকুয়াল আলফা। ওকে, তাহলে এই গেল ঘর্ষণ কোণ ও স্থিত কোণের মধ্যে সম্পর্ক, এবং ঘর্ষণ কোণের ট্যানজেন্ট স্থিত ঘর্ষণ গুণাঙ্কের সমান। এই যে ঘর্ষণ কোণের ট্যানজেন্ট স্থিত ঘর্ষণ গুণাঙ্কের সমান, এইটা গেছে প্রথমটা এই অবধি। যদি বলে ঘর্ষণ কোণের ট্যানজেন্ট স্থিত ঘর্ষণ গুণাঙ্কের সমান, তাহলে এই অবধি করবে, এই 1 নং সমীকরণ পর্যন্ত, নিচের অংশ লাগবে না। আর যখন বলবে ঘর্ষণ কোণ ও স্থিত ঘর্ষণ কোণের মধ্যে স্থিত কোণের মধ্যে সম্পর্ক, তখন সম্পূর্ণটা করতে হবে। ঠিক আছে, তাহলে এবারে আমরা দেখাবো ঘাত বল এবং বলের ঘাত। ঘাত বল এবং বলের ঘাত। ওকে, ঘাত বল এবং বলের ঘাত। তাহলে ঘাত বল কি সেটা আগে বোঝো। যখন একটি প্রচণ্ড বল খুব অল্প সময়ের জন্য কোনো বস্তুর উপরে ক্রিয়া করে, তখন ওই বলকে ঘাত বল বলা হয়। যেমন খেলার মাঠে যে ব্যাট দ্বারা বলকে আঘাত করা হয়, বা যখন ফুটবলকে কিক করা হয়, যা বা কোনো লোহাকে যখন, কোনো আলপিনকে যখন হাতুড়ি দ্বারা আঘাত করা হয়, সেগুলোকে বলা হয় ঘাত বল। এবং বলের ঘাত কাকে বলে? কোনো বস্তুর উপরে প্রযুক্ত বল এবং ওই বলের ক্রিয়াকালের গুণফলকে, ক্রিয়াকাল মানে কি? টি। তাহলে কোনো বস্তুর উপরে প্রযুক্ত বল মনে করি আমরা এফ, কোনো বস্তুর উপরে প্রযুক্ত বল এবং ওই বলের ক্রিয়াকালের গুণফল, ক্রিয়াকাল মানে কত? টি। তাহলে টি ইজ ইকুয়াল, এটাকে বলা হবে বলের ঘাত। তো বলের ঘাতকে আমরা যে দ্বারা প্রকাশ করি, তাহলে যে সমান সমান আমরা কি পেলাম? এফটি। কোনো বস্তুর উপরে প্রযুক্ত বল এবং ক্রিয়াকাল মানে যত সময় ধরে বলটা কাজ করছে। ঠিক আছে, মনে করি প্রযুক্ত বল এফ এবং বলটা টি সময় ধরে ক্রিয়াশীল ছিল, তাহলে বলের ঘাত হবে যে সমান সমান এফটি। বলের ঘাত একটি ভেক্টর রাশি, যেহেতু বল যেদিকে প্রয়োগ করা হবে বলের ঘাতও সেদিকেই ক্রিয়াশীল হবে। ক্রিকেটের বলকে ব্যাট দ্বারা যেদিকে আঘাত করা হবে বলটা সেই দিকেই গতিশীল হবে। ফুটবলকে যেদিকে কিক করা হবে বলটা সেই দিকে গতিশীল হবে। হাতুড়ি দ্বারা আলপিনকে যেদিকে আঘাত করা হবে আলপিনটা সেই দিকেই গতিশীল হবে। ঠিক আছে, তাহলে বলের ঘাত একটা ভেক্টর রাশি, এর কারণে আমরা ভেক্টর সাইন ব্যবহার করছি, যেহেতু বলও একটা ভেক্টর রাশি। এবং আমরা একটা জিনিস জানি, এফ ইজ ইকুয়াল কি জানি? এই পাশে লিখি, এফ ইজ ইকুয়াল এম এ। ওকে, এফ ইজ ইকুয়াল এম এ। তাহলে এই এফ এর পরিবর্তে আমরা বসাবো কি? এম এ। ওকে, তাহলে এই যেটাকে আমরা বাম পাশে এনে লিখি, এফ এর পরিবর্তে লিখব এম এ, সাথে থাকবে টি। এম থাকলো, এ এর পরিবর্তে আমরা কি পাই? সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে এ সমান সমান ভি মাইনাস ভি নট ডিভাইডেড বাই টি। ওকে, তাহলে সমত্বরণে বস্তুর ক্ষেত্রে কি পাই আমরা? ভি মাইনাস ভি নট ডিভাইডেড বাই টি, মানে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। এটা কিন্তু শুধুমাত্র সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রেই কাজ করবে, অন্য কোনো ক্ষেত্রে এটা ক্রিয়াশীল হবে না। তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি ভি মাইনাস ভি নট ডিভাইডেড বাই
টি, আর এদিকে আছে টি, তাহলে এইটি বাদ গেল, থাকবে কি এমভি মাইনাস এমভি নট। ওকে, তাহলে দেখো এমভি মানে কি শেষ ভরবেগ, আর এমভি নট মানে কি আদি ভরবেগ, ঠিক আছে। তো আদি ভরবেগ দিয়ে যদি তুমি শেষ ভরবেগ দিয়ে যদি আদি ভরবেগ বিয়োগ দাও, তাহলে কি পাবে? অবশ্যই ভরবেগের পরিবর্তন পাবে, ঠিক আছে। তাহলে এটাই ছিল বলের ঘাত সমান সমান ভরবেগের পরিবর্তন। ওকে, তাহলে এটা ছিল